প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরলাম আপনাদের মাঝে। ইগলু আইসক্রিম বা আইসক্রিম নাম শুনেনি এমন লোক নাই। আর গ্রীষ্মের মাঝে ইগলু আইসক্রিম বা একটা আইসক্রিম সবার জন্য একটা শান্তির বার্তা নিয়ে আসে। তো এই ইগলু আইসক্রিমে উত্তরবঙ্গে যার হাত ধরে প্রবেশ করেছিলেন সেই জনাব মোহাম্মদ আব্দুস সবুর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। উনি শুধু ইগলু আইসক্রিমেই নন, উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা কথা বলতে বলতে বিস্তারিত জানতে পারবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতে জানতে চাইবো আপনার শিক্ষা জীবন নিয়ে। আমার শিক্ষা জীবন শুরু আসলে স্বাধীনতার সময় থেকে, 1971 সাল থেকে। 1971 সাল থেকে। তখন বেসিক্যালি আমার ফাদার জেলখানার জেলার ছিলেন। আচ্ছা। সেই সুবাদে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেছি এবং আমার শিক্ষা জীবন শুরু যশোরের দাউদ পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। এখান থেকেই আমার শিক্ষা জীবনের হাতে খড়ি। পরবর্তীতে আমার বাবার চাকরি জীবন শেষে আমরা 76 এসে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস শুরু করি। 76 থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে সেখান থেকে এসএসসি কমপ্লিট করে রাজশাহী কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করি। করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হই এবং সেখান থেকে অনার্স মাস্টার সহ 1991 সালে লেখাপড়া জীবন শেষ করি। আচ্ছা, এই গেল লেখাপড়া। তারপরে আপনার চাকরি জীবন নিয়ে যদি অন্তত শুরুটা কিভাবে হলো এটা বলতেন। চাকরি জীবনের স্বাভাবিক কারণে একটা লেখাপড়া শেষ করার পরে বাংলাদেশের যেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, যে লেখাপড়া শেষের পরে চাকরির জন্যই আমরা ছুটি, ব্যবসা বাণিজ্য চাইতে। আমার ইচ্ছা ছিল ব্যবসা করার। প্রাইমারি স্টেজে আমি ব্যবসা করারও চেষ্টা করেছিলাম, জর্দার ব্যবসা করার চেষ্টা করেছিলাম, রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক, সেটা নিয়েও আমি কিছু কাজ করেছিলাম। কিন্তু সাস্টেইনড করাটা আমার জন্য ওই সময়ে কঠিন ছিল। কঠিন হয়ে যাওয়ার কারণে তখন আমি চাকরির পিছনে ছুটি। চাকরির পিছনে ছুটে শুরুতেই আমি একটা গার্মেন্টসের চাকরি নিই 1991 সালে। মানে শিক্ষা জীবন শেষ করে ওই বছরেরই ঘটনা, 91 সালের ঘটনা। আমাদের রেজাল্ট হইল হয়তো এপ্রিল কি মে মাসে, এই জুন জুলাই আগস্টের এই দিককার ঘটনা আর কি। 2-3 মাস গ্যাপে আমি একটা গার্মেন্টসে জয়েন করি। তখন আমার বেতন ছিল গার্মেন্টসে দৈনিক হাজিরা 50 টাকা। মাত্র 50 টাকা? মাত্র 50 টাকা পার ডে হাজিরা। মানে হাজিরা দিলে পয়সা, না হইলে নাই, মানে ডেইলি বেসিস, দিন আনি দিন খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সেই ইতিহাস। তারপরে ওখানে কিছুদিন 15 চাকরি করার পরে এগুলো থেকে অফার আসলো। এগুলোতে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তারা অফার দিল এবং সেইখানে আমি জয়েন করি এগুলোতে। 1991 সালের 28শে ডিসেম্বর এগুলোতে আমি জুনিয়র অফিসার হিসাবে জয়েন করি। সরি, জুনিয়র অফিসার না, ফুল অফিসার। মানে আমি এগুলোতে প্রথম সেলসে অফিসার হিসাবে প্রথম জয়েন করি, আমি একমাত্র ব্যক্তি। এরপরে আরো অনেকে আসছে পরে, মহিরুহে এগুলো যখন প্রতিষ্ঠিত হয়েছে। 1991 সালে আমি যখন এগুলোতে জয়েন করি তখন এগুলোর সারা বাংলাদেশের টার্নওভার ছিল 1,20,00,000 টাকা। তখন 91 সালে, 1991 সালে সারা বাংলাদেশের টার্নওভার ছিল 1,20,00,000 টাকা। তারপরে আমরা জয়েন করার পরে আমরা কয়েকজন ছিলাম সেলসে বেসিক্যালি। তারা এটাকে আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি করতে করতে একটা পর্যায়ে নিয়ে আসি। তখন সারা বাংলাদেশে 4টা ডিভিশন ছিল, ঢাকা, রাজশাহী, খুলনা, চিটাগাং, এই 4টা ডিভিশনে ভাগ ছিল। তা 4টা ডিভিশনের মধ্যে ঢাকা, চিটাগাং এবং খুলনাতে এগুলোর মার্কেট ছিল। কিন্তু নর্থ বেঙ্গল, তখন নর্থ বেঙ্গল ছিল না, রাজশাহী ছিল। রংপুর আর রাজশাহী মিলে তখন
একটা রাজশাহী বিভাগ, জি। রাজশাহী বিভাগ ছিল। জি। তখন এটা এই বিভাগে যেহেতু ফেরি টেরি ছিল না, ফেরি পারাপার ছিল, ব্রিজ ছিল না, ব্রিজ ছিল না, ফেরি পারাপারে তখন যাতায়াত হতো। কারেক্ট কারেক্ট কারেক্ট, ব্রিজ ছিল না, তাই ফেরি পারাপারে যাতায়াত হতো, এই কারণে তখন কেউ রিস্ক নেয়নি। তো একদিন গল্পের ছলে আমাদের ইগলু আইসক্রিমের মালিক আব্দুল মোনায়েম সাহেব, উনি স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেডের কর্ণধার। তা উনি একদিন তখন আমাদের মতিঝিলে অফিস ছিল, মতিঝিলে অফিসে আসলেন উনি। এসে এমনি আমরা 4-5 জন, এমডি সাহেব, আমি সহ আরও 3-4 জন, আমরা এমনি জাস্ট মার্কেটিং বিষয়ে গল্প করতেছি। মার্কেটিংয়ে গল্প করতে করতে এক পর্যায়ে আমি বললাম যে স্যার, আমরা বাংলাদেশের 3টা ডিভিশনে আমরা মার্কেট করি, আর উত্তরবঙ্গে 16টা ডিস্ট্রিক্ট, কোনো মার্কেট নেই। বাংলাদেশের 1/4 বন্ধ হয়ে আছে, 64টা ডিস্ট্রিক্ট পরিবর্তিত হয়েছে, বন্ধ হয়ে আছে 1/4। এত বড় জায়গা, বিশাল জায়গা, আমরা যদি মার্কেটে ঢুকি তাহলে কি করা যায়, আপনি পারমিশন দিলে আমরা চেষ্টা করতে পারি। তো উনি ওই দিন আর আমাকে কিছু বললেন না, কোনো কথাই বললেন না, জাস্ট খালি শুনলেন। তারপরের দিন উনি আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন HR ভুইয়া, ওনাকে পাঠালেন আমার কাছে। ওনাকে পাঠায় উনি বললেন যে এমডি সাহেব কি বলছেন আপনি? আমি বলছি স্যার আমি এইটা বলছি। তো বলছে আপনার প্ল্যানিং কি? তা আমি বললাম স্যার প্ল্যানিং যদি দিতে হয় তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমাকে দিন 10 একটা ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমি এসে রিপোর্ট দিব, তারপরে কি করা যাবে আমি তখন বলতে পারব। তা এক কথাতে ইডি সাহেবও রাজি হয়ে গেল, এমডি সাহেবও রাজি হয়ে গেল। তা আমি 10 দিনের একটা ট্যুর দিলাম নর্থ বেঙ্গলে, যাই ওনাকে একটা সাবমিট করলাম, রিপোর্ট সাবমিট। রিপোর্টটা দেখার পরে এমডি সাহেব বললো যে তুমি পারবা? আমি বলছি স্যার পারবো। তো ডান, শুরু করো। আচ্ছা, তখন আমার যদি জানাই ভুল না হয় যে এই ফেরি পারাপার ওইদিকে আরিচা নগর বাড়ি, এই রাইট, এইটা, এবং সময়টাও লাগতো মনে হয় বেশ খানিকটা সময়, 3 ঘন্টা 3.5 ঘন্টা, 3 ঘন্টা 3.5 ঘন্টা সময়। কারেক্ট। আর উত্তরবঙ্গ বা আমাদের এই দিকে আমরা ওই সময়ে এই আইসক্রিম মানে হচ্ছে এই জিনিসটাতে অভ্যস্ত ছিলাম না, কলের বরফ, রং দেওয়া বরফটাতে আমরা অভ্যস্ত ছিলাম। এক্স্যাক্টলি। আর যদি ইন টার্মস অফ প্রাইসের কথা বলি, জিনিসটা ছিল আমাদের এই জোনের জন্য নাগালের কিছুটা বাইরে, অনেক বাইরে। এই কিছুটা না, বেশ হাই। এতগুলো নেগেটিভ জিনিসকে ওভারকাম করে কি করে আপনি হচ্ছে এই জিনিসটাকে উত্তরবঙ্গে নিয়ে আসলেন? রাইট। তা আমাদের যেহেতু এমডি সাহেবের একটা যথেষ্ট আমাকে উনি স্নেহ করতেন, আচ্ছা, 2-1টা কারণে আমি জয়েন করার পরপরই একটা কাজ করেছিলাম যে আমাদের স্টোরের একটা ইনভেন্টরি হয়েছিল, সেই ইনভেন্টরির দায়িত্বে ছিল আমার। ইনভেন্টরি স্টোরে যে অফিসার ছিলেন এমডি সাহেবের ভাতিজা, আচ্ছা, ওনার একই গ্রামের এই পাড়া, এই মানে ভাতিজা। তো সেইখানে ওই সময়ে 92 এর কথা বলছি, সেই সময়ে সেই ভদ্রলোক স্টোরের শর্টেজে ছিল প্রায় 3 লক্ষ টাকা। তা আমি সেটা বন্ধ করে, স্টোরটা বন্ধ করে চাবিটা আমার কাছে নিয়ে নিলাম। নেওয়ার পরে এমডি সাহেব আসলেন, এমডি সাহেবের ছেলে ডিএমডি আসলেন, ইডি আসলেন, জিএম আসলেন। এসে মানে তারা খুব, ওই যে এমডি সাহেবের একটা গুড বুকে নামটা চলে গেল। তারপর থেকে এমডি সাহেব আমাকে যথেষ্ট মানে স্নেহের চোখে দেখতেন, যে কোনো কাজ হইলেই বলে সবুরকে দাও, ও এটা করে ফেলবে। মানে এই আস্থাটুকু তখন অর্জন হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমরা উত্তরবঙ্গে আইসক্রিম আসার গল্প ছিলাম। এবার আমরা উত্তরবঙ্গের আইসক্রিমে আসি। যে যখন এমডি সাহেব রাজি হলেন, তখন আমি নর্থ বেঙ্গলে ভিজিট করে, ট্যুর করে, রাজশাহীতে অমর শরীফ রাজীব, আচ্ছা, আর বিপণী বিতান, বিস্কুট বিতান, বিপণী বিতান, বিপণী বিতান মনে হয় তখন সোনাদিঘির মোড়ে ছিল। রাইট। রতন ভাই এবং অমর শরীফ রাজীব, এই 2 জন আমাকে সেই ক্ষেত্রে সহযোগিতা করছে। তারা এই নর্থ বেঙ্গলে, তা আমরা বাইর করছিলাম যে টিনের বাক্স, যে আমরা যে টিনের বাক্সে কাপড় রাখি, বড় টিনের বাক্সে ড্রাই আইস দিয়ে
তার ভিতরে আইসক্রিমের কার্টুন বসিয়ে চারিদিকে ড্রাই আইস দিয়ে বাসের ছাদে ওই পয়েন্টটা লিখে রাখতে পারেন যে 18,265 টাকার আইসক্রিম আমি প্রথম পাঠিয়েছি, প্রথম চালান। এই জিনিসটা আমার এখনো মনে আছে, 1993 সালের ঘটনা, কিন্তু এটা আমার ইগলু আইসক্রিমের সাথে রিলেটেড যেহেতু এবং আমার লাইফের সাথে একটা রিলেটেড জিনিস, চ্যালেঞ্জিং জিনিস, এই জন্য আমার মনে আছে, আমি পাঠাই এবং এইটা দিয়েই যাত্রা শুরু। এখন তো মোটামুটি বিশাল ঘটনা শুধু না, নর্থ বেঙ্গলে এখন কয়েকশো কোটি টাকার আইসক্রিম, ইগলু আইসক্রিম, নট এভরি আইসক্রিম, অনলি ইগলু আইসক্রিম কয়েকশো কোটি টাকার সেল হয়। এইটা গেল ইগলু আইসক্রিমের। আমরা একটু, যেহেতু আপনার আসলে ঘটনা অনেকগুলো আছে, অনেকগুলো ঘটনাকে নিয়ে আসার জন্যে আমাদেরকে কিছু কিছু জিনিসকে কাট করে যেতে হচ্ছে। তো বাংলাদেশে আরেকটি জনপ্রিয় আইসক্রিম হচ্ছে পোলার আইসক্রিম। তো পোলার আইসক্রিম একটা সময় বন্ধ ছিল, পরবর্তীতে আপনারা এবং আপনাদের একটা টিম এই বন্ধ আইসক্রিম ফ্যাক্টরিটাকে আপনারা হচ্ছে আবার রিওপেন করেন এবং এটাকে একটা পর্যায়ে নিয়ে আসেন। এই ঘটনা যদি একটু সংক্ষেপে বলতেন, চ্যালেঞ্জ কী কী ছিল সেখানে? চ্যালেঞ্জ এর আগে এটার সাথে একটু অ্যাড করি, আগের কথাটার সাথে। যখন আমরা 93 থেকে শুরু করি, 93 থেকে শুরু করার পরে বছর খানিক আমি নর্থ বেঙ্গলটা দেখি, তারপরে পারফরমেন্স ভালো দেখে এমডি সাহেব আমাকে বললো যে সবুরকে তো ঢাকা বেসটা ওকে একটু মনিটরিং করার জন্য আমাকে কিছুদিন, 2 বছর, আর মাঝখানে এখানে আরেকজন অফিসারকে দেওয়া হইল, উনি এইটা দেখতেন বেশ কিছুদিন, 3-4 বছর এটা দেখছেন। কিন্তু আমি ওই 93-তে যেই পারফরমেন্স করে থুয়ে গেছিলাম বা যেই লেভেলের সেলসটা করে থুয়ে গেছিলাম স্টার্টিংয়ে, তা ওনারা এইটার থেকে খুব গ্রোথ লেভেলটা আর খুব বেশি আগাইতে, ওইভাবে যেভাবে আগানোর কথা ছিল সেইভাবে ফুটিংসটা দিতে পারেনি। পরবর্তীতে এমডি সাহেব বললো, তাহলে যেহেতু ঢাকাটা গোছানো হয়েছে, তো সবুরকে একটু নর্থ বেঙ্গলে একটু করেন। তা আমি নর্থ বেঙ্গলে আসার পরে, সেটা হচ্ছে 98-এর মাঝামাঝি, 98-এর মাঝামাঝি নর্থ বেঙ্গলে আসার পরে প্রথমে আমার যে কাজটা ছিল, যা আমি রাজশাহীতে একটা বেলিকুলার বসাই, অর্থাৎ আইসক্রিম স্টোর বসাই। আচ্ছা, ফার্স্ট এটাই হলো নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের প্রথম, মানে আমরা কোল্ড স্টোর বলতে পারি, আইসক্রিমের কোল্ড স্টোর আচ্ছা বসাই। এবং তৎকালীন সময়ে আমি 10 বছর 98 থেকে 2008 পর্যন্ত টানা আমি এই উত্তরবঙ্গের দায়িত্বে ছিলাম। সেই সময় যখন আমি বগুড়া, রংপুর এবং রাজশাহীতে যে ডিপো করেছি, এখন পর্যন্ত এই 3টা ডিপোই চলমান। এই 2025 সালের আজকে কত তারিখ? আজকে হচ্ছে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত এই 3টা ডিপোই চলমান আছে, যেটা আপনার হাতে তৈরি, যেটা একবারে সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইনে তত্ত্বাবধান, নট অনলি তত্ত্বাবধান, ডিজাইনে তৈরি। আচ্ছা আচ্ছা। তা যাই হোক, আমার রুট কাভারেজ প্ল্যান থেকে শুরু করে এভরিথিং সেটা এখনো চলমান। এরপরে 2008-এর শেষের দিকে 2009 সালে 7 এবং 8 সালে পোলার আইসক্রিম শাটডাউন করে, তাদের ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে শাটডাউন করে। তখন পোলার আইসক্রিমের যারা কর্ণধার ছিলেন নাজিমউদ্দিন সাহেব এবং হুমায়ুন সাহেব, ওনারা আমাদের ইগলু থেকে 35 সেলস থেকে, ডিস্ট্রিবিউশন থেকে, প্রোডাকশন থেকে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 35 জন এক্সপার্টকে হায়ার করে। আচ্ছা, হায়ার করার পরে আমরা যে তখন আমাকে পোলার আইসক্রিমের সারা বাংলাদেশের হেড অফ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়। দেওয়ার পরে যেখানে আমাদের যে টার্গেট নির্ধারণ করা হয় যে আমরা ফার্স্ট ইয়ার একটা টার্গেট সেল করব, সেইটার আমরা 150% অ্যাচিভ করি 9 মাসে। 150? হ্যাঁ,
মাশাআল্লাহ। কথার কথা যে আমরা 100 কোটি টাকার টার্গেট ফিক্সড করছিলাম, 250 সেটা কোটি 150 কোটি টাকা আমরা আচ্ছা সেল করে ফেলেছি। আচ্ছা আচ্ছা মানে 9 মাসে, 1 বছরে না, 12 মাসে না, কিন্তু 9 মাসে। এইটা দেখে ম্যানেজমেন্ট বেশ প্লিজড হয় আমাদের প্রতি। এক্সট্রা বোনাস টোনাস ইনসেন্টিভ অনেক কিছু যা হওয়ার কথা নর্মালি অনেক কিছুই তারা প্রোভাইড করে, এবং সেই আঙ্গিকে পুরো বাংলাদেশকে আমরা আবার মানে পোলারে রিকনস্ট্রাক্ট করি এবং পোলারকে আবার মার্কেটে বাংলাদেশের জাতির সামনে উপস্থাপন করি। এই পোলারেরও শুধু বগুড়ার ডিপো ছাড়া রংপুর এবং রাজশাহীর ডিপোটাও আমার নিজস্ব হাতে তৈরি। আচ্ছা আচ্ছা, আমার ডিজাইনে, আমার চয়েসে এই তৈরি। এই যে ডিপোগুলোর তো কাহিনী জানলাম, এখন এই কথা প্রসঙ্গে চলে আসলো যে আমাদের জানা মতে আপনি ইগলুর একটা ম্যাঙ্গো পাল ফ্যাক্টরি আছে চাঁপাইনবাবগঞ্জে, রাইট? এবং আমাদের জানা মতে এইটার সাথেও আপনি জড়িত ছিলেন। তো কিভাবে কি কাজ করেছিলেন যদি একটু বলতেন। এমডি সাহেব অর্থাৎ আব্দুল মোনেম, ইগলুর আব্দুল মোনেম সাহেব ম্যাঙ্গো পাল্প করার ইচ্ছা অনেক দিন থেকেই পোষণ করছিলেন, কারণ ওনার একটা কোকের সাথে একটা সানফিল নামে একটা আছে, ড্রিঙ্কস মানে ম্যাঙ্গো ড্রিঙ্কস আছে। তো এইটার র মেটেরিয়ালস আসতো বাইরে থেকে, তো উনি এইটার জন্যই র মেটেরিয়ালের জন্য উনি একটা পাল ফ্যাক্টরি করতে যাচ্ছিলেন। তা প্রাইমারি স্টেজে উনি কোকের ফ্যাক্টরি হচ্ছে আমাদের বেসিক চিটাগাংয়ে ছিল একটা, কুমিল্লায় ছিল একটা। তো কুমিল্লা ফ্যাক্টরিতে উনি এটা করার জন্য মাটি ভরাট টরাট অনেক কিছুই করছেন। তা আমি এটা খবর পাওয়ার পরে আমি এমডি সাহেবের সাথে দেখা করি। দেখা করার পরে এমডি সাহেবকে একটু চেষ্টা করি কনভিন্স করার যে স্যার কুমিল্লা পর্যন্ত ম্যাঙ্গো আসা যে কস্টিং বা যে ওয়েস্টেজ, এটা তো পচনশীল জিনিস, আমাদেরকে পাকা জিনিস নিতে হবে। এই জিনিসটাকে যদি আমরা এত দূর নিই, বরং এই ইনভেস্টটা যদি আমরা এইদিকেই নর্থ বেঙ্গলই কোথাও করি, চাপাইতে করি, রাজশাহীতে করি, নাটোরেও হইতে পারে, তাহলে আমাদের এই ওয়েস্টেজটা এক্সট্রা ওয়েস্টেজটা হবে না, পাকাম ক্যারি করতে হলো না, আমি প্রসেস জিনিসটা পাঠাইলাম, নষ্টটা আমার ওয়েস্টেজটা কম হয়ে গেল। তা স্বাভাবিক কারণেই নর্থ বেঙ্গলের প্রতি অনেক লোকেরই একটু থাকে, নাকুচা, রাইট, এক্স্যাক্টলি, নাকুচা ভাব থাকে। তো সেখান থেকে অনেকেই জিনিসটাকে এইদিকে না হোক চেষ্টা করছে। তো এমডি সাহেব এই ব্যাপারে খুব তৎপর ছিলেন, এবং উনি মানে আমাকে জায়গা দেখার জন্য বা করার জন্য মানে বলেন, এবং আমরা সেই জায়গাটাকে দেখে চাঁপাইনবাবগঞ্জের বিসিকে, নয়াগলাতে বিসিকে আমরা সর্বশেষ মানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে পাল ফ্যাক্টরি একটা করতে সক্ষম। ওখানে কতটুকু জায়গা ছিল? এটা বিসিকের জায়গা ছিল 5 বিঘা। 5 বিঘার উপরে 5 বিঘার উপরে পাল ফ্যাক্টরিটা করা আছে, এখনো আছে শেড টেড মিলে। ওখানে ওটার ক্যাপাসিটি হচ্ছে, ওইটার পার ডে ওটার ক্যাপাসিটি 40 টন ওটা ক্রাশিং করতে পারে। মানে এটা যেহেতু নিজস্ব কনজামশনের জন্য করা, এই জন্য এটা একটু ছোট আকারে করা হয়েছিল। পরবর্তীতে এটার সাথে তারা টমেটো প্রসেসিং, তারপরে আচার প্রসেসিং, অনেক কিছুই অ্যাড করা হয়, পরবর্তী আরও কিছু অ্যাড হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে উত্তরবঙ্গে একটা কাজের একটা সুযোগও তৈরি হয়েছে এই ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি থাকা মানেই তো কাজের সুযোগ, কারণ 100-150 লোক মানে যখন প্রসেসিং চলে, প্রসেসিংয়ে 150 লোক লাগে, এটা বিশাল সুযোগ অন্তত আমাদের জন্য। রাইট। একটা সময় আপনি বেঙ্গল মিটে কাজ করেছিলেন। বেঙ্গল মিট বাংলাদেশে চেনে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল, যারা হচ্ছে এই মিট ইত্যাদি মিট, এবং তারা একসময় ফিশ নিয়েও কাজ করছে, এখন কাজ করে কিনা জানা নাই আমার, কিন্তু তারা হচ্ছে যে ফিশ নিয়েও কাজ করছে। তো এই বেঙ্গল মিটটা রিনাউন একটা ব্র্যান্ডে আপনি বেশ একটা ভালো সময় আপনি সেখানে দিয়েছিলেন, এবং কি কাজ করেছিলেন সেখানে যদি বলতেন। বেঙ্গল মিটে আমি যখন জয়েন করি 2011 সালে, পোলার থেকে ওরা আমাকে হায়ার করে নিয়ে যায়, খুঁজে নিয়ে যায়।
উদ্দেশ্যটা ছিল আমাকে ওই যে প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া। তারা ওই যেহেতু আমার বাড়ি নর্থ বেঙ্গলে, তাদের প্রকিউরমেন্টের একটু গ্যাপ হচ্ছিল। গ্যাপ মানে কি, সোর্সিংয়ের গ্যাপ হচ্ছিল, সেই হিসেবে তারা আমাকে নিয়ে গেছিলো। সেইখানে আমাদের একটা মাইলস্টোন ছিল যে আমরা একটা অর্ডার পেয়েছিলাম ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির 3 দিনে 750 গরু মানে কোরবানি দিয়ে প্রসেস করে পৌঁছায় দেওয়া। 3 দিনে 3 দিনে 750 সরি 750। আচ্ছা, হিউজ অ্যামাউন্ট। এটা একটা মানে বিশাল চ্যালেঞ্জিং জব ছিল। শুধু চ্যালেঞ্জিং না, মানে বিশাল চ্যালেঞ্জিং জব ছিল। কারণ বেঙ্গল মিটের শেড ক্যাপাসিটি ছিল মাত্র 200 গরু, আর আপনি 750 গরু নিয়ে প্রসেস শুরু করে দিয়েছেন। আর আমাকে টার্গেট দেওয়া হইল 750 প্লাস আরও 50টা, বাই চান্স কোনোটা মরে যায় যদি, মানে 750 দিতে হবে প্রসেস করে ঈদেরকে, 50টা হচ্ছে ব্যাকআপ। বাই চান্স কোনো গরু মারা যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, জবাই হবে না, কোরবানি হবে না। এই জন্য আমাদের টার্গেট ছিল 800 গরু আমরা কিনেছিলাম। এই কারণে এক্সট্রাভাবে আমি বেঙ্গল মিটের মানে প্রিমিসেসেই এবং প্রিমিসেসের বাইরে এক্সট্রা শেড আমাকে করতে হয়েছিল শুধু ওই কাজটার জন্য, এই মানে গরু রাখার জন্য। এবং আমরা সাকসেস হয়েছিলাম। ঈদের দিন পর্যন্ত আমরা কাজ করি, ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন, পরের 3 দিন পর্যন্ত, কোরবানি যে কয়দিন চলে একবারে 24 আওয়ার্স। আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল না। আচ্ছা আচ্ছা, 24 আওয়ার্স 3 শিফটে আমাদের কাজ হয়েছে। আমরা কয়েকজন ব্যক্তি, প্ল্যান্ট ম্যানেজার মামুন সাহেব, প্রকিউরমেন্ট ম্যানেজার আব্দুল সবুর, প্রোডাকশন ম্যানেজার মারা গেছে, ছেলেটা আমাদের জুনিয়র ছিল, মারা গেছে, আর ভেটেরিনারি ডাক্তার ছিল লুৎফর। আমরা এই কয়জনের আমাদের 3-4 দিন ঘুম নাই, এই একেবারে কন্টিনিউ আমরা সময় দিয়েছিলাম। এবং সময় দিয়ে আল্লাহ আমাদেরকে সেই চ্যালেঞ্জটা সাকসেস। এখন পর্যন্ত এই 750 গরু 3 দিনে বেঙ্গল মিটের মনে হয় আর পরবর্তীতে ইতিহাস আছে কি না আমার জানা নাই। আসলে আপনার মানে গল্পে যেটা বুঝতেই পারতেছি যে এক একটা প্রতিষ্ঠানে মানে এক একটা হিস্টোরিক ঘটনা মানে আছেই বলা যায়। তো সেটা ইনোভেটিভ সবসময় মানুষের ব্যক্তি জীবনে, কর্মজীবনে কখনো কখনো কিছু নেগেটিভ সিচুয়েশন আসে, খুব স্বাভাবিক জিনিস। আপনার কখনো কি এরকম হয়েছে যে মানে আপনার একটা কঠিন সময় আসছে, মনে হচ্ছে যে সব ছেড়ে ছুড়ে দিয়ে পালায় যায় বা এরকম, মানে পারতেছেন না নিতে, কিন্তু এরকম সিচুয়েশন পাড়ি দিয়েছেন কিভাবে? এরকম সিচুয়েশন আসলে প্রেশার অনেক সময় আসছে, সেভারাল টাইম, একবার দুইবার না। বাট আমি খুব আশাবাদী মানুষ, খুবই আশাবাদী মানুষ, ছাত্র জীবন থেকেই, মানে খুব যেটাকে বলে স্ট্রাগল করা মানুষ। মানে কোনো চ্যালেঞ্জকেই আমি মানে হালকাভাবে নিই না, আর খুব ভারীভাবেও নিই না। আচ্ছা, এই কারণে আমার কাছে কোনো চ্যালেঞ্জই খুব বেশি কষ্টকর বা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি বনবাসী হয়ে যাব, এরকম মানসিকতা আমার কখনোই তৈরি হয়নি। যেমন আমি 2বার ওপেন হার্ট সার্জারি করেছি। বাট মানে অনেকে বলে যে আপনি এখনও মোটরসাইকেল চালান, কিন্তু আমি এখনও মোটরসাইকেল চালাই, পদ্মা সেতু দিয়ে ঢাকা দিয়ে ঘুরে আসছি, বিশাল রাস্তা। হ্যাঁ, বিশাল রাস্তা, মাঝে মাঝে মোটরসাইকেল নিয়ে ঢাকাও চলে যাই। তো এই যে চ্যালেঞ্জিং কাজগুলো আমার এখনো ভালো লাগে। মানে আপনি চ্যালেঞ্জ নিতেই পছন্দ করেন? এক্স্যাক্টলি, আমি চ্যালেঞ্জটা নিতেই পছন্দ করি। এই জন্য ওই সব কিছু ছেড়ে ছুড়ে বনবাসে চলে যাব এরকম মানসিকতা আমার কখনোই হয়নি। গুড, শুনে ভালো লাগলো, মানে অন্তত আমি উৎসাহ পেলাম। রাজশাহীর ছেলেপেলে যারা আছি আমরা, তারা পড়াশোনা শেষে অধিকাংশই আমরা কর্মের জন্য ঢাকামুখী। আপনি কি মনে করেন রাজশাহীতে কাজের পরিবেশ তৈরি হচ্ছে বা এখানে কাজ করার কোনো সুযোগ আছে? নিঃসন্দেহে, কারণ আমি তার জলজান্ত প্রমাণ। কিরকম প্রমাণ? যা আমি মাস্টার্স কমপ্লিট করে ঢাকায় গেছি, এগুলোতে চাকরি নিয়েছি। আমি তো ঢাকায় এর চেয়েও বড় পজিশনে, আরও বেটার পজিশনেও চলে যেতে পারতাম, থাকতে পারতাম, সুযোগ ছিল আমার। কিন্তু
আমি রাজশাহীকে প্রায়োরিটি দিছি দেখেই আমার হাত ধরে রাজশাহীতে ইগলু আইসক্রিমের নর্থ বেঙ্গলের 3টা ডিপো হয়েছে, পাল ফ্যাক্টরি হয়েছে, পোলারের 2টা ডিপো হয়েছে, এবং আমি ছোট মানুষ, বাট আমার হাত ধরে এই নর্থ বেঙ্গলে শতাধিক ব্যক্তির চাকরি হয়েছে, ছোট বড় বিভিন্ন পজিশনে, এবং আমার আন্ডারে যারা চাকরি করছে তাদের বেতন, আমি যাদেরকে চাকরি দিয়েছি তাদের বেতন এখন শুনলে অনেকেই অবাক হয়ে যাবে। আচ্ছা, বেতনের বিষয় না যায়, কিন্তু না বলছি চ্যালেঞ্জ। আপনি যদিও এখন হচ্ছে যে বয়সজনিত কারণ এবং স্পেশালি আপনার যেহেতু শারীরিক কিছু সমস্যার কারণে আপনি সরাসরি চাকরি করেন না বটে, বাট এখন বিভিন্ন ধরনের কনসালটেন্সি দিয়ে থাকেন। ডেফিনেটলি। তো কনসালটেন্সি দেওয়ার আগে আমি এই বিষয়টা জানার আগে আমি জানতে চাইবো যে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত, কোথাকারও ফাউন্ডার মেম্বার, কোথাকার লাইফ টাইম মেম্বার, বিভিন্নভাবে জড়িত। আপনি এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত এবং কি পজিশনে? এই মুহূর্তে বর্তমানে আমি আছি দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহীর একটা স্বনামধন্য, মানে কোর্ট স্টেশনে, কোর্ট স্টেশন ঠিক না, মহিষবাতা, মানে কোর্টের কাছে। এটা রাজশাহীর অনেক পুরানো ঐতিহ্য, 1957 সালের এটা প্রতিষ্ঠা হয়। সেখানকার আমি একজন গভর্নিং বডির সদস্য, মানে সক্রিয় সদস্য, নিষ্ক্রিয় না, এবং সেটার মানে ফাউন্ডার মেম্বার থেকে শুরু করে রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আমি আজীবন একজন সদস্য, লাইফ টাইম মেম্বার। বিভিন্ন অর্গানাইজেশন আছে আমাদের, বিভিন্ন সুতুরাইটিয়ন আছে, মাস্টার্স ফোরাম আছে, তাদের আমি মেম্বার। তারপরে বাংলাদেশের একটা জাতীয় শিশু কিশোর সংগঠন আছে ফুলকুড়ি, রিনাউন্ড, এটা সারা বাংলাদেশে রিনাউন্ড, যেটার আমি রাজশাহী মহানগরীর উপদেষ্টা পরিষদের একজন অন্যতম সদস্য। তা আরো কিছু সামাজিক, লোকাল কিছু সামাজিক সংগঠন আছে, কিছু ক্লাব আছে, ক্লাবও প্রতিষ্ঠা হয়েছে, রাইট। এলসিসি ক্লাবটা আমার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল, লক্ষ্মীপুর ক্রিকেট ক্লাব, সংক্ষেপে এলসিসি প্রতিষ্ঠিত হয়েছিল। তা সেই হিসাবে মানে ছোট থেকেই আমি একটু সামাজিক মানুষ। আমি আবার বিএনসিসির ক্যাডেট ছিলাম, তা রেড ক্রস, এখন তো রেড ক্রিসেন্ট হয়েছে, তখন রেড ক্রস ছিল, রেড ক্রসের সদস্য ছিলাম, বিএনসিসির ক্যাডেট ছিলাম, তার সার্টিফিকেটও আমার আছে। এবং বিএনসিসি আমাদের ফায়ার ফাইটিং, আগুন নির্বাপন শুধু না, মানে বন্দুক চালানোর ট্রেনিংও আমাদেরকে বিএনসিসির ন্যাশনাল ক্যাম্প, বিভাগীয় ক্যাম্প, বিভিন্ন ক্যাম্প করার আমাদের এই বিভিন্ন সামাজিক মানুষ আর কি, যেটাকে বলা চলে আর। আচ্ছা, আপনি দেশের রিনাউন অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং সেখানে আমি কি বলবো, হিস্টোরিক্যাল অনেকগুলো ইভেন্ট, ঘটনার সাথে আপনি একাধিক ঘটনার সাথে যুক্ত, রাইট। কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে কোনো বিজনেস দাঁড় করাননি। আমার এখন প্রশ্ন যে এটা কি আপনার ব্যর্থতা নাকি অন্য কোনো কারণ আছে, যে আপনি নিজে কেন উদ্যোক্তা বা ব্যবসায়ী হননি? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। আমি এইখানে একটা ছোট্ট উদাহরণ দিব, যদিও আমাকে দেখে হুজুর মনে হয়, অনেকেই মনে করে আর কি। ইন্ডিয়ান একটা সিনেমা আছে লাক, আচ্ছা, খুব রিনাউন্ড একটা সিনেমা। দাবাং, ওখানে একটা সুন্দর একটা ডায়লগ আছে, দাবাং ভাড়ায় খাটাই। হ্যাঁ, মানে কি? মানে ওইটাতে মূল নায়ক হচ্ছে সঞ্জয় দত্ত, মিঠুনও আছে, আরও কয়েকজন আছে। আর দাবাং হচ্ছে সঞ্জয় দত্তের শাগরেদ। আচ্ছা, ওখানে অনেক ঘটনাই আছে, কিন্তু ঘটনাটা হয় যে লাক ফেভার, একজনকে সে ভাড়া নেয়, তাকে বলে 20 দিন তুমি আমার এখানে কাজ করবা, 20 কোটি টাকা নিয়ে চলে যাবা। কিভাবে নিয়ে যাওয়া? সেটা হচ্ছে আমি তোমার লাখটাকে খাটাবো, ওই লাখ আমার নাই কিন্তু তোমার আছে। এরকম অনেক ঘটনা ওটার সাথে রিলেটেড আছে, যে আমি ওই থিওরিটিতে মানে আমি উদাহরণ দিলাম, আর লাখটাকে আমি গুরুত্ব দেই, কারণ আমি যে চেষ্টা করি না এই কথাটা ঠিক না।
বেশ বড় বড় রিনাউন্ড কোম্পানি বা রিনাউন্ড জিনিসের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে চেষ্টা করেছি, বাট সেটা আমার লাক ফেভার করে। আচ্ছা, সর্বশেষ যেটা জানতে চাইবো সেটা হলো উত্তরবঙ্গের তরুণদের জন্য একটা কমন অভিযোগ থাকে যে এরা ঘরমুখী, ঘর কোনো, হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে কি বলে, বড় টার্গেট তারা সামনে নেয় না ইত্যাদি। তো এই তরুণদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু পরামর্শমূলক জিনিস বলেন আর কি, আপনার এই সুদীর্ঘ জীবনের এক্সপিরিয়েন্স থেকে, যে তারা কিভাবে সামনে আগাতে পারে। রাজশাহীর তরুণদের জন্য আমার আসলে বেসিক্যালি বলার ইস্যুটাই হলো যে নিজেকে জানতে হবে ফার্স্ট, নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে। কারণ রাজশাহীতে যে কারণেই আমার কাছে মনে হয়েছে, এটা আমার উপলব্ধি, আমার এই 60 বছর বয়সে এসে আমার যেটা উপলব্ধি, রাজশাহীর বেশিরভাগ লোকেরই কিছু না কিছু জমি জমা আছে। ভাত খাওয়ার, আর কিছু না হোক ভাত খাওয়ার সমস্যা হয় না, লবণ ছিটাও ভাত খাইতে পারে। কিন্তু আমি যেহেতু সারা বাংলাদেশ ঘোরার আল্লাহ আমাকে একটু সুযোগ করে দিয়েছে চাকরির সুবাদেই, এবং খুব ইন্টেরিয়র লেভেল পর্যন্ত, মানে ইনফেরিয়র, মানে খুবই গভীরে যাওয়ার, গ্রামে গঞ্জে যাওয়ার সুযোগ হয়েছে। যেমন উত্তরবঙ্গের মঙ্গা পীড়িত এলাকা, ওই গাইবান্ধা, কুড়িগ্রাম, এসব রুট লেভেলে আমার দেখার সুযোগ হয়েছে। তা ওইখানে ওরা কাসাভা মতন একটা, মানে মিষ্টি আলু জাতীয় একটা আছে, ওই খায় জীবন ধারণ করে, খুব কষ্টসাধ্য, খুব কষ্টসাধ্য, এবং ওখানে চাষাবাস খুবই কষ্টসাধ্য, জমি ভাঙন, নদী ভাঙন অনেক কষ্টসাধ্য। এই জন্য তারা স্ট্রাগল করে এখন কিন্তু তারা অনেক প্রতিষ্ঠিত, নোয়াখালীর মতো। কিন্তু আমাদের রাজশাহীর ছেলেদের এই স্ট্রাগলটা এখনও আমার কাছে মনে হয় কম। যখন তারা স্ট্রাগল করতে শিখবে, বাধ্য হয়ে যাবে ওই লাইফে চলে যেতে। তার আগে থেকেই আমি বলবো যে কোনো কাজকে, আবার আরেকটা জিনিস আছে আমাদের, যেহেতু আমাদের রাজশাহীর নামের সাথে দুইটা শব্দ জড়িত, রাজ আর শাহী, রাজ এবং শাহী, মানে রাজার রাজত্ব, বাদশাহী, রাইট। তা আমাদের ক্যারেক্টারের মধ্যে, রক্তের মধ্যে বাদশাহী একটা ভাব আছে, যে আমরা অনেক সময় কাজকে ছোট করে দেখি, বাট কোনো কাজই ছোট নয়। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখতে পারি, একজন 12 ভাজা, আমি কয়েকদিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে, দুইজন মেয়ে, একজন না দুইজন মেয়ে, তারা পার্ট টাইম সন্ধ্যার পরে ওই কফি বিক্রি করতেছে, জাস্ট দুই বান্ধবী মিলে কফি বিক্রি করতেছে, এবং সেই কফি বিক্রি করে তারা থাকা খাওয়া ঢাকা ইউনিভার্সিটি পরে সকল খরচ হয়ে যাচ্ছে, বাট তাদের কোনো হেজিটেশন নেই। আর আমরা কাজকে রাজশাহীর কাজকে, মানে এটা আমি ইন্সপাইরেশনের জন্য বলতেছি, যে এটা একটা এক্সাম্পল আমাদের জন্য, একটা উৎসাহজনক একটা ঘটনা। তো এরকম এরকম অনেকেই আছেন, যেমন আমাদের প্রফেসর কিছুদিন আগে মারা গেলেন জাফরুল্লাহ সাহেব, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। ওনাকে দেখেছি আমি নিজে চোখে দেখেছি, যেটা আমার নিজে চোখে দেখা। উনি প্যান্ট সেলাই তালি দিয়ে দিতে পড়তেন, অথচ উনি গণস্বাস্থ্যের একজন প্রতিষ্ঠাতা। উনি চাইলে আলিশানভাবে থাকতে পারতেন, কিন্তু দেশকে উনি ভালোবাসতেন, উনি কাজকে ভালোবাসতেন। তা আমরা কাজকে ভালোবাসি। যেমন আমরা এই বয়সেও, আমি যেমন অসুস্থ, 2বার ওপেন হার্ট সার্জারি, মানে তো অসুস্থ, অনেকে একবার রিং পরায়, অনেকে বেহুশ হয়ে যায়, বাট কখনোই আমি কাজ ছাড়া, কোনো টাইপের কাজ ছাড়া আমি কোনোদিনও পার করি না। আমি আমাদের তরুণদেরকে এই কথাটাই বলবো, যে কাজ আপনার পছন্দ হয়, যেটা আপনি মনোযোগ দিয়ে করতে পারবেন, যেটা যদি জুতা পালিশ হয়, পান বানানো হয়, চা বানানো হয়, যদি মনোযোগ যেটাতে দিবেন, সেটাতেই আপনার বরকত হবে। আমি মানে রাজশাহীর ছেলেদেরকে জন্য এটাই বলবো। প্রিয় দর্শক, আমরা সুদীর্ঘ সময় জনাব আব্দুস সবুরের অনেকগুলো ঘটনাই আমাদেরকে স্কিপ করতে হয়েছে সময়ের ক্রাইসিসের কারণে, বাট তারপরেও আমরা যে বিষয়গুলো পেয়েছি, যে উনি রাজশাহীর একজন উজ্জ্বল নক্ষত্রে আমরা বলতে পারি, এবং আমরা যারা রাজশাহীতে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছি, আগ্রহী, তারা চাইলে ওনার হেল্প নিতে পারেন। উনি এই বিষয়ে কনসালটেন্সি দিয়ে থাকেন। সো এটা একটা বিষয় তো উনি আগেও বলেছি। আর দ্বিতীয় একটা জিনিস, উনি যে পরামর্শ আমাদের তরুণদের দিলেন, যে আমরা
যারা আছি রাজশাহীতে আমরা কোনো কাজকে ছোট করে দেখব না, কাজ তো কাজই, কাজের কোনো গ্রেড নাই, ছোট বড় বলে কিছু নাই। তো তাহলে ইনশাল্লাহ রাজশাহী আমাদের শুধুমাত্র এই শিক্ষানগরী বা গ্রিন সিটি ক্লিন সিটির এই গালভরা বুলি থেকে আমরা একটি অর্থনৈতিকভাবে সচ্ছল একটা জোনে পরিণত হতে পারবো বলে আমরা আশা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং কারো যদি কাজে কারো কাজে লাগবে বলে আপনি মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। জনাব আব্দুস সবুর, আমাদের শোতে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।